জ্যোতিপ্রিয় গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করেছেন, এই খোঁজটা কি তোমাদের কাছে আছে? পার্থ চট্টোপাধ্যায় শুধু বাকি থাকছে এখন, যেটা খুব নাইনসাফি। কারণ অর্পিতা ইতিমধ্যে ছাড়া পেয়ে গেছে, অত্যন্ত ভালো কাজ করেছে, প্রেমটা খুব ভালো জিনিস। ও রবীন্দ্র সরোবরে যতটুকু শুনলাম, ওই যে লেকের পাশে যে চেয়ারগুলো থাকে না, ওই চেয়ারে একটা ফাঁকা রেখে দিয়েছে। ইডি অপদার্থ, কতটা পদার্থ, কারণ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্গা করে খুঁজে পাইনি। কত কম চোখে দেখে বাবা সিবিআই। পৃথিবীর ইতিহাসে এত অযোগ্য সেন্ট্রাল এজেন্সি নেই। রেশনের টাকায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি চলেছে, অনেক নায়ক নায়িকা রেশনের টাকা খায়, ওরা বসে থাকে কখন শিক্ষা চুরির টাকা পাবো রে, কখন রেশনের টাকা পাবো রে, গরিবের রক্ত খাবো রে। তারপর সে আবার সেলিব্রিটি, সে আবার ওই ওয়ান জাস্টিস বলে তিলোত্তমার আন্দোলনে চলে যায়। তিলোত্তম আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ গণ আন্দোলন। এর চেয়ে বড় ভণ্ডামির আন্দোলন একটা হয়নি যতদিন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, ততদিনের কথা বলছে। আমার কাছে খবর আছে কোনো লয়ার 33 লাখ টাকা পেয়েছে, কেউ 1.5 কোটি টাকা পেয়েছে। মানে লয়ার দিলাম তারিখ পে তারিখ মানে খুশি হয়ে খেয়ে সব পক্ষের লয়ার। 2026 ইলেকশন সামনে, আমার যেটা মনে হয় কিছুই হবে না, এই তারিখ পে তারিখ হবে। আশা জাগিয়ে রাখে, আশায় পরে চাষা। এই করতে করতে 2026-এর বৈতরণী পার হয়ে যাবে। আরজি করের ঘটনায় মূল অপরাধী আমার বিশ্বাস জুনিয়র ডাক্তাররা এই পাপ কর্ম করেছে। আপনারা জুনিয়র ডাক্তার মাথা উকুনক জীবনে বলেননি, আমি পুলিশ কাকুদের মাথা উকুনক বলেছিলাম। জ্যোতিপ্রিয় গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করেছেন, এই খোঁজটা কি তোমাদের কাছে আছে? ধৌত পরিশুদ্ধ হয়ে গেছে গঙ্গার পবিত্র জলে, সে আজ পরিশুদ্ধ। জ্যোতি এবং প্রিয় এই দুটো শব্দ দেখুন আর কি। রেশন দুর্নীতি হয়নি, এসব ফালতু তো ওই বিরোধীদের সব প্রচার, কিচ্ছু হয়নি। বাকি বল কোনো অন্যায় করেনি, একটু একটু চুরি করেছে, চুরি করবে না। আচ্ছা বলো তো, এই বেকার থাকবে কেন? চুরি করা ভালো তো। জ্যোতিপ্রিয় এত খাদ্য, তার কাছে এত রেশন আছে, সে তো নেবে না। কি ও তো বাংলার ঐতিহ্য রক্ষা করছে না, বাংলার সংস্কৃতি, যেখানে তুমি পাও কিছু কিছু করে কমে খাও, সেই কাজটা করেছে। আমি আগেই বলেছিলাম না, পার্থ চট্টোপাধ্যায় শুধু বাকি থাকছে এখন, যেটা খুব নাইনসাফি। কারণ অর্পিতা ইতিমধ্যে ছাড়া পেয়ে গেছে, অত্যন্ত ভালো কাজ করেছে, প্রেমটা খুব ভালো জিনিস। ও রবীন্দ্র সরোবরে যতটুকু শুনলাম, ওই যে লেকের পাশে যে চেয়ারগুলো থাকে না, ওই চেয়ারে একটা ফাঁকা রেখে দিয়েছে। যে একটু একটু বড় করে ফাঁকা রেখে, মোটা সোটা তো এখন একটু রোগা হয়ে গেছে, পার্থ চট্টোপাধ্যায় পাশে বসে প্রেম করবে, ওইটুকু বাকি আছে। তাহলে পার্থ ছাড়া পেয়ে গেলে আমাদের 100% পূর্ণ হলে 100% লাভটা হবে। 16 গলা পূর্ণ কাজ বলা যায়, সবাই ছাড়া পেয়ে যাবে। কেন ছাড়া পাবে না বলুন তো? কথা তো হয়ে গেছে, কথাটা হয়ে গেছে। ইডি অপদার্থ, কতটা পদার্থ, কারণ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্গা করে খুঁজে পাইনি। কত কম চোখে দেখে বাবা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুঁজে পাইনি। সে সে একজন এমপি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তো ওটা অ্যাক্টিং, ওটা গেল। সিবিআই, পৃথিবীর ইতিহাসে এত অযোগ্য সেন্ট্রাল এজেন্সি নেই, সবাই বলছে তাই। থার্ড হচ্ছে, আপনিও কি তার সাথে আমি সহমত, আমি লোকের কথা বলছি। লোক ওটা জনমত, ওটাই হচ্ছে ভোট। লোক জনমত, ওটা ভোট, এটা মাথায় রাখো। তারপর হচ্ছে ওই আমাদের ওই বিএসএফ, ওরা জঙ্গি, ওরা জঙ্গিদেরকে প্রশ্রয় দেয়। করিমপুর দিয়ে চোপড়া দিয়ে ওই বিএসএফ সব অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, ঢুকিয়ে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ বিএসএফ হচ্ছে দেশদ্রোহী, ঠিক আছে। আর এনআইএ আছে, তাদের কোনো মাথা নেই মুন্ডা নেই, কখনো জেগে ওঠে কখনো ভেঙে পড়ে এনআইএ। তাহলে 4টে সেন্ট্রাল এজেন্সি আমাদের কাছে বর্তমানে খিল্লি। আর এখানে রয়েছে সিআইডি, তাকে মানি না। এ বলছে ওটা মানি, এটা বলছে ওটা মানি না। আর আমাদের ববি হাকিম তো পরিষ্কার বলে দিয়েছে, যখন ওই স্যালাইন কাণ্ডে সুকান্ত মজুমদার বলছে লজ্জা লজ্জা লজ্জা, ধিক্কার ধিক্কার বলছে না, তখন ববি হাকিম বলছে ওসব বলবে না, এটা হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা, তৃতীয় সন্তান। এখানে বকবক করছে, জিতে দেখাক, জনাদেশ দিয়ে দেখাক। কে বলছে? ববি হাকিম। ওটা জনাদেশ হলেই হবে, জনাদেশ হলে বাবা। রামনহিম বাবা কিন্তু খুব সুন্দর, 4 কোটি তার শিষ্য। জনাদেশ কি ভালো। আচ্ছা, রফিকুল ইসলাম মাদারি বাংলাদেশের, যাকে আমি প্যাদারিও বলেছি আর কি, সেই মৌলবী, তার না লক্ষ লক্ষ ফলোয়ার। শিষ্য তোয়া সিদ্দিকির আমি তখন ছাপ, তার ফলোয়ার জানো কত, কত লোক তাদের মানে। জনাদেশ, অর্থাৎ জনাদেশ পেলে যে কোনো কাজ করা যায়। জনাদেশ যদি কোনোদিন বলে যে সব যাকে ইচ্ছা তাকে রেপ করো, জনাদেশ বলেছে রেপ করবে, অসুবিধা কি আছে? জনাদেশ বলেছে না, জনাদেশ। এটা কে বলেছে? আমাদের ববি হাকিম স্যার। তাহলে আমাদের একটাই কথা রইল, তাহলে কি এত কথা কি মিথ্যে ছিল নাকি? গরিবদের
রেশনটা খেয়ে নেওয়া যাবে। আমি তো শুনেছি রেশনের টাকায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি চলেছে, অনেক নায়ক নায়িকা রেশনের টাকা খায়, ওরা বসে থাকে কখন শিক্ষা চুরির টাকা পাবো রে, কখন রেশনের টাকা পাবো রে, গরিবের রক্ত খাবো রে। তারপর সে আবার সেলিব্রিটি, সে আবার ওই ওয়ান জাস্টিস বলে তিলোত্তমার আন্দোলনে চলে যাবে। আমি তো বলেছিলাম তিলোত্তমা আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ গণ আন্দোলন, এর চেয়ে বড় ভণ্ডামির আন্দোলন একটা হয়নি যতদিন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, ততদিনের কথা বলছে। তাহলে আমার একটা বক্তব্য হচ্ছে, তাহলে বাকিবুল সঠিক, সে কোথায় আছে এখন? সে জেলে আছেন, বাইরে আছে, তাই না? ওকে যদি জেলে থাকে খুব নাইন সাহেব, ওকে ছেড়ে দেওয়া উচিত। আমরা আন্দোলন করো মুসলমানরা, কেন বলছেন না আমার মুসলমান ভাই হয় বাকিবুল, তাকে আটকে রেখে দিয়েছে কেন? ইয়ার কি হয়েছে নাকি? সব ছেড়ে দিতে হবে, কোনো মুসলমানকে রাখা যাবে না। দিদির রাজত্বে মুসলমান জেলে পশ্চিমবঙ্গ চলবে না, অন্য যোগী রাজ্য হতে পারে, এখানে চলবে না। দুটো জান দিয়ে দিল, তৃণমূল পার্টি করে না কি করে, ওই মালদাতে কোথায় বেড়ে দিয়েছে না, মারে মুসলমান মরে মুসলমান, চলবে না, অত চালাকি চলবে না। সবাই খাবে, মুসলমান একটু চুরি করে খাবে না? কি কথাবার্তা! আরে 4টে করে সন্তান পয়দা করতে বলেছে, এই ফিরাদা কি না ওটা, সিদ্দিকুল্লাহ, আমি গরুকল্লা বলিনি কিন্তু সিদ্দিকুল্লাহ বলেছে, মাথায় রাখবেন। 4টে করে যদি পয়দা হয় তা দুটোর দায়িত্ব কে নেবে? দুটো তো পয়দা নর্মাল মেনে নেয়, সরকার মেনে নিয়ে দুটো ঠিক আছে, তাহলে বাকি দুটোর দায়িত্ব সিদ্দিকুল্লাই নেবে। অর্থাৎ মুসলমানদের প্রত্যেককে বলে দিচ্ছি যে বাড়তি যে সন্তান পয়দা খুব দরকার, তো ওই দুটোর দায়িত্ব সিদ্দিকুল্লাহ নেবে। সিদ্দিকুল্লার পক্ষে পশ্চিমবঙ্গ সরকার নেবে, তাদের খাওয়া দাওয়া পঠন পাঠন শিক্ষা দীক্ষা, নাহলে তো জঙ্গি হয়ে যাবে না। খারেজি মাদ্রাসা দিলে কিন্তু হবে না, না না না, সবাইকে ডন বস্কো লামাটিয়া দিতে হবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পরবর্তীকাল করবে। ওই যে বাড়তি দুটো, সেই দায়িত্ব কিন্তু সিদ্দিকুল্লাহকে নিতে হবে। মমতা ব্যানার্জি আপনাকে বলছি, মাননীয়া, আপনার ওই পাগলগুলোকে ধরুন না, দড়ি দিয়ে বাঁধতে পারছেন না? আপনার কি দড়ি টড়ি অভাব পড়েছে নাকি? একটু সাপ্লাই দেবো? এই হলো প্রশ্ন। জ্যোতিপ্রিয় মল্লিককে বলছে একটু খাওয়া দাওয়া করুন, অনুব্রতর সাথে একটু দেখা সাক্ষাৎ করুন, একটু মন ফোন দিয়ে থাকুন। আপনি তো বলেছিলেন যে কেউটে সাপ। না স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে। রাজ্যে একের পর এক জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল প্রত্যেকে জামিনে একের পর এক ছাড়া পেয়েছে, এরপরে কি লাইনে? আমি তো আগেই বলেছিলাম, তিলোত্তমার এই ঘটনায় দৃষ্টি সরে গেছে, এখন সব জামিন পাবে, এটা প্রথম আমি বলেছিলাম। সব জামিন পাচ্ছে তো, তারপর থেকে তো জামিনটা পাচ্ছে। খুব লক্ষ্য করে দেখো, তিলোত্তমার ঘটনার যে এই যে কর্মসূচি, সে কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল ওই মানে ওই শিক্ষায় দুর্নীতির লোকদের জামিন দেওয়া। খুব ঠাট্টা দেখতে হবে, অর্থাৎ লাভ তো হয়নি, লাভের গ্রুপ পিঁপড়ে গেছে, ওদের লোকের নজর চলে গেছে। এখন কুম্ভ মেলার দিকে নজর আছে, এত মিডিয়া দেখাবে, জানো তো কুম্ভ মেলাটা খুব দরকার। কুম্ভ মেলা কত লোক যাচ্ছে, উফ, মেলাই মেলা। ওইদিকে নজর, এইদিকে কুম্ভ মেলা, ওইদিকে গঙ্গাসাগর মেলা। তো গঙ্গাসাগর মেলায় নিশ্চয়ই স্নান করতে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য একটু বন্দোবস্ত করে দিয়ে ওখানে কেউ ঝামেলা চোখ না করে, কিন্তু ও একবার ডুব দেওয়া উচিত। জ্যোতিপ্রিয় মল্লিক ও ডুব নিশ্চয়ই দেবে। বলো। আমার একটা প্রশ্ন রয়েছে, ফের পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলা, কি বলবেন? আচ্ছা, কোনো খবর পেয়েছো কি সিদ্ধান্ত হলো? রায়টা পেয়েছো কিছু? আমি যেটা জানতাম, আমি যেটা সকালবেলাতেই বলেছি, টিভি চ্যানেলে দেখাচ্ছে অলরেডি, আমি বলেছি কিচ্ছু হবে না, বলবে ওই চাল আর কাঁকড় আলাদা করো, যোগ্যদের সাথে অযোগ্যদের আলাদা করো, তোমরা যারা এই কাজ করেছো, কর্ম করেছো, তোমরা দায়িত্ব নাও, নতুবা কি করবো, গোটা প্যানেলটা বাতিল হবে। অর্থাৎ আবার তারিখ পে তারিখ ফার্দার ডেট দেবে সিবিআইকে এবং কর্তৃপক্ষকে, তোমরা একটু দেখো কি করে মূল্যায়নটা করা যায়, এটার জন্য সুযোগ দেবে, আর একটু সময় দেবে। কে? সুপ্রিম কোর্ট তাই করেছে কিনা অন্য কিছু করেছে? পূর্ববর্তী শুনানি তো সেরকমই ব্যাপার ছিল না, এই শুনানি আজকের আমি জানি না, এটাই হবে এবং এর জন্য পিছিয়ে গেছে তো ওই যারা যারা গেছে না লয়ার, তাদের লাভ। আমার কাছে খবর আছে কোনো লয়ার 33 লাখ টাকা পেয়েছে, কেউ 1.5 কোটি টাকা পেয়েছে, মানে লয়ারদের লাভ। তারিখ পে তারিখ মানে খুশি হয়ে খেয়ে, সব পক্ষের লয়ার, এ পক্ষে ও পক্ষে বাদী প্রতিবাদী, লয়ারদের খুশি। আর আমি পরিষ্কার কথা বলছি, কি হয়েছিল তো তুচ্ছ কথা, ওএমআর সিটটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ওএমআর সিট যেটা কম্পিউটারে ছিল, সেই কম্পিউটার যে লোড করে রাখা হয়েছিল, যে মানে স্ক্যান করে, সেটাকেও উড়িয়ে দেওয়া হয়েছে। হাতে নিল 3টে হার্ড ডিস্ক, কি বানসাল বলে একজন নাকি, সঞ্জয় বানসাল, তার কাছে 3টে হার্ড ডিস্ক নাকি পাওয়া গেছে, তার কাছে কিন্তু পাওয়ার কথা নয়, তার কাছে 3টে হার্ড ডিস্ক পাওয়া গেল। এবার হার্ড ডিস্কটা যেটা পাওয়া গেছে, তার মধ্যে যে ওএমআর সিটটা আছে, যেখানে মূল্যায়নটা করবে, সেইটা ট্যাম্পার হয়েছে কিনা, ধ্বংস হয়েছে কিনা, জালি হয়েছে কিনা, 2 নম্বরই হয়েছে কিনা, এইটার ব্যাপার। এবং এই হার্ড ডিস্কটা ইতিমধ্যে মূল্যায়ন করে দেখে নেওয়া দরকার ছিল, অনেক সময় পেয়েছিল। হাইকোর্টে যাওয়ার আগে সেই হার্ড ডিস্কটা কিন্তু সিবিআই উদ্ধার করেছে, কিন্তু ওই তারিখ পে তারিখে চলবে। এবার হার্ড ডিস্কে যেটা দেখা যাবে, হতে পারে হার্ড ডিস্কের মধ্যে ট্যাম্পার হয়েছে, অসুবিধা হয়েছে, কেউ দাবি করতে পারে ওই হার্ড ডিস্কের যে রিপোর্ট সেটা ভুল,
তাহলে এটাতে ঝুলবে। আগে কে বলছেন? আমি বলছি আমার নিজস্ব বুদ্ধি থেকে বলছি, যেটা হবে সেটা বলে দিচ্ছি। তাহলে প্রথমে ধরতে হবে কি, ওএমআর সিটকে যারা নষ্ট করেছে, যারা কম্পিউটারের মধ্যে যে ওএমআর সিট রাখা হয়েছিল স্ক্যান যারা নষ্ট করে, তাদেরকে ইমিডিয়েটলি জেলে ঢোকান। আচ্ছা, জেলে ঢুকেছে? উত্তর দিন। আপনি পয়েন্টে যান। আপনি প্রথমে কাউকে দোষী করবো না, যারা ঘুষ দিয়ে কাটবানি দিয়ে যারা ঢুকেছে, যারা কাকর, চালের মধ্যে যারা কাকর, তাদেরকে দোষী করছি না। আর যারা চাল, তাদের জন্য তো দুঃখ হচ্ছে, হৃদয় যন্ত্রণা হচ্ছে 26,000-এর মধ্যে। কিন্তু এই ঘটনা যেন ঘটালো, আমি সুপ্রিম কোর্টকে ঠিক বুঝে উঠতে পারছি না, আর ওই অগামার্কা অ্যাডভোকেটদেরকেও ঠিক বুঝে উঠতে পারছি না। তারা তো প্রথমে বলবে যারা ওএমআর সিট ডিস্ট্রয় করেছে, যারা ওএমআর সিট কম্পিউটার থেকে স্ক্যানটা উড়িয়ে দিয়েছে, যারা ওএমআর সিটে কোনো কিছু প্রুফ রাখেনি, তারা জালিয়াত, তারা চোর, তারা খুনি, তারা শুধু কোনো ব্যক্তিকে নষ্ট করেনি, তারা শিক্ষাকে ধ্বংস করেছে। এই ইস্যুতে তাদের ফাঁসি, তাদের যাবজ্জীবন। কজনের ফাঁসি, কজনের যাবজ্জীবনের জন্য এই নাগরিক সমাজ এবং ওই সরকারি সমাজ এবং ওই বিচারক, বিচার মণ্ডলী অথবা অ্যাডভোকেটরা অথবা বাদী প্রতিবাদী পক্ষে লোকেরা আওয়াজ করছে উত্তর দিন। এই আওয়াজ তো সবচেয়ে আগে দেখা দরকার ছিল রাজ্য সরকারের, এই আওয়াজ তো সবচেয়ে আগে তোলা দরকার ছিল বিরোধী রাজনৈতিক দলের এবং কেন্দ্র সরকারের। কেন আওয়াজ ওঠেনি? এই কথাটা কাজী মাসুম আক্তার একলা বলছে কেন বলছিল? আমি জানি আগামীকাল থেকে আবার নকল হবে এই কথাটা, অন্যরা বলবে, ওরা টুকলি মারবে, টুকলি। আর আর এই যে অপরাধটা হয়েছে, সেই অপরাধের বিরুদ্ধে যে জুনিয়র ডাক্তার হই করছিল, আর তাদের সাথে যে নাগরিক সমাজ হই করছিল, তারা চুপ করে আছে। তারা বলছে না কেন স্কুল সার্ভিস কমিশনে ওএমআর সিট যারা নষ্ট করেছে, যারা এই এই আমাদের জালি শিক্ষকদের সাথে সৎ শিক্ষকদের পার্থক্যটা সরিয়ে দিয়েছে, অযোগ্য মিশিয়ে দিয়েছে, যারা চালের সাথে কাকড় মিশিয়েছে, তাদের আগে জেলে পাঠা। তাদের ফাঁসির ঘোষণা হয়ে গেলে তারা পাগলার মতো পায়ে পড়ে গিয়ে বলবে আমাকে অমুক লোক বলেছিল। তখন ঠক বাঁচতে গা উজাড় হবে। কারা চুরি করতে বলেছিল, কারা ট্যাম্পার করতে বলেছিল, কারা লুট করতে বলেছিল, কারা ডিস্ট্রয় করতে বলেছিল, ওই মাসি, ওইটা তো আসল কথা। ওইটা হয়নি বলেই তো আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে পালিয়ে দিয়েছে, বলেছে পুরো প্যানেল বাতিল। আচ্ছা বলুন তো, 185 জন র্যাঙ্ক জাম্প করেছে, কজন? 185 জন, একদম সুনির্দিষ্টভাবে ধরা পড়েছে। এই অ্যাডভোকেটটা কি বলেছে বলুন তো? এই যে অসহায় শিক্ষক, তাদের অ্যাডভোকেটের কথা বলছি, তারা কেউ 33 লক্ষ টাকা পেয়েছে, কেউ সব মিলিয়ে 1.5 কোটি টাকা পেয়েছে। মানে তার গাড়ি বাড়ি চেম্বার সব ওদের পয়সা, ওই অসহায়দের পয়সা। দাবি করছে তাদের নাকি একদম মারুতি ছিল, এখন নাকি মার্সিড হয়ে গেছে। মানে মারুতি থেকে মার্সিডিজ, লাখ টাকার হচ্ছে, ওই অ্যাডভোকেটদের হচ্ছে। আচ্ছা বলুন তো, এই যে ঘটনা 185 জনের র্যাঙ্ক জাম হয়েছে বলে অ্যাডভোকেট বলেছিল ওদেরকে আমরা আটকে দেবো, তাহলে সামনের দিকে যারা আছে তারা সবাই চাকরি পাবে। প্রত্যেককে চাকরি পাওয়ার নাম করে এক একজনের কাছ থেকে 25, 30, 40 হাজার করে তুলেছে, কয়েকশো জনের কাছ থেকে টাকা তুলেছে। একজনের ট্রেডের টাকা, ট্রেড মানে প্রাইমারি, সেখান থেকে টাকা তুলেছে, আপার প্রাইমারি থেকে টাকা তুলেছে, গ্রুপ ডি থেকে টাকা তুলেছে, গ্রুপ সি থেকে টাকা তুলেছে, মাধ্যমিক থেকে টাকা তুলেছে, হায়ার সেকেন্ডারি থেকে টাকা তুলেছে। তাহলে আপনি বলছেন এবং ওই গান্ধীমূর্তি পাদদেশ আর মাতঙ্গী রাজমূর্তি পাদদেশে বসার জন্য আবার টাকা তুলেছে। কে কোর্ট লড়েছে? সেই যারা তুলেছে টাকাটা তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। মজাটা দেখুন, তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করে আবার তারিখ পে তারিখ হবে রে? বা যত ডেট পড়বে তত টাকা ইনকাম। এবার এরা তো টাকা দিয়ে বসে আছে। আমার সাথে ডাইরেক্ট এই অসহায় শিক্ষকদের যোগাযোগ আছে, ওদের সঙ্গে প্রথম দিন থেকে ছিলাম। ওরা কাঁদছে, ওরা বলছে এই চোররা কত বড় চিটিংবাজ জানি না, অ্যাডভোকেট হচ্ছে নাম্বার ওয়ান চিটিংবাজ, তারা রোজ টিভিতে বসে, তারা হচ্ছে আমাদের সমাজের মুখ। খুব ঠান্ডা মাথায় বসতে হবে। আমি পরিষ্কার করে চেতাবনী দিয়ে বলছি, আপনারা যদি না বলতেন, দায়িত্ব না নিতেন, যে চাকরি হতেও পারে নাও পারে, তাহলে কিন্তু এই পরিমাণ টাকা ওই জনগণ দিত না। এখন তারা বলছে তাদের কাছ থেকে যে কাগজে লিখিয়ে নিয়েছে, মানে কোর্টে লড়তে গেলে না একটা কাগজে লিখি না অ্যাডভোকেট, সেই লিখিনো কাগজে নাকি এই প্যানেলটাকে বরবাদ করার চেষ্টা করছে এই অ্যাডভোকেটটাই। প্যানেল বরবাদ করে সবার তো গেল, মানে জালিও গেল, ভালো গেলে, ওয়েটিং যারা কেস করে তারাও গেল, সব গেল। টোটাল প্যানেল 2016 সাল শেষ। এটা তো শিক্ষকরা চাইছে না। তারা বলছে 2016 সালে জালি যেটা হয়েছে, এই জালিটা বাদ দিয়ে যারা সৎ আগে যারা প্যানেলে আছে, পরে যারা প্যানেলে আছে, ওইটিকে যারা আছে, সকলের যেন চাকরিটা হয়, এটা তো লক্ষ্য। তো প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে তো কারো হলো না, তাহলে লোক টাকা দিয়ে কেউ এইসব করতে যাবে? করতে যাবে না। তারা প্যানেল বাতিল হলে লাভ আখেরে আইনজীবীদের বলছেন, আইনজীবীদের লাভ কোনো তারিখ পে তারিখ করবে, আর লাভ হচ্ছে পলিটিক্যাল বিরোধীদের লাভ। এই লোকেরা হয়েই করবে, চিৎকার করবে। 2026 ইলেকশন সামনে। আমার যেটা মনে হয় কিছুই হবে না, এই তারিখ পে তারিখ হবে।
আশা জাগিয়ে রাখে, আশায় পরে চাষা। এই করতে করতে 2026-এর বৈতরণী পার হয়ে যাবে, পরের চিন্তা পরে। ততদিন এরা চাকরি করবে কারা? এই এই কাঁকরও চাকরি করবে, বেতন পাবে, আর আসল্লাও বেতন পাবে। এই বেতনটা 2026 পর্যন্ত চলবে। সেই কাজটা আমাদের রাজ্য সরকার করছে বলে মনে হয়। তারা 2026-এর বিধানসভা ইলেকশন পর্যন্ত যেভাবে হোক তারিখ পে তারিখ করে চালিয়ে যাবে, বেতনটাও যাতে চলতে থাকে, কারণ কাউকে তারা সবাই তাড়াতে এর দেবে মধ্যে না। সেটিং তত্ত্ব খুঁজছে। এবং আপনি যারা কি সেটা কাঁকর দেখছেন? টিচার তারা ইন্টেনশনালি চাইছে যে তদন্ত যাতে না হয়। কাঁকর টিচার কিন্তু হাজার হাজার শত শত কাঁকর টিচার আছে যারা টাকা দিয়ে পেয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে এক্ষেত্রে, সিবিআই ক্যাজুয়াল তদন্ত করেছে, আমি আবারও বলছি কোট আনকোট ক্যাজুয়াল শব্দটা ব্যবহার করছি, সিবিআই ক্যাজুয়াল তদন্ত করেছে 26,000 চাকরি বাতিল মামলায়। কোর্টে এমনটাই দাবি চাকরিচ্যুতদের, গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুশমান দাভের সওয়াল। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত তার অনুসন্ধান হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে এত বিতর্কই হতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত করেছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমরা আপত্তি করছি না, কিন্তু তদন্তের ত্রুটি রয়েছে। কি বলবেন? দেখুন, আজকে আমি আলিপুর কোর্টে গিয়েছিলাম। আলিপুর কোর্টে একজনের হয়ে সাক্ষী দিতে গেছিলাম, তাকে মেলাইন করা হয়েছে খবরের কাছে। তার হয়ে সাক্ষী দিতে আমি গেছিলাম, মোট 5বার সাক্ষী দিতে গেছে। কবার? 5বার। আর 5বারই ওই বিরোধী পক্ষে যে আছে সে হচ্ছে গৌতম কুণ্ডু, রোজভ্যালির মালিক, সে জেলে আছে, সে নাকি আসছে না, প্রতিবারই আসার কথা আসছে না। তা আমি বললাম, আমি যে সাক্ষী হিসেবে এসেছি, আমার তো সময় নষ্ট হয়েছে। তখন আমার যিনি যার হয়ে সাক্ষী দিতে গেছি তার নামটা বললাম না, তিনি বললেন তাহলে আপনি ওই সাক্ষী উইটনেসের কাছ থেকে পয়েন্টটা নিয়ে নিন। তখন জাস্টিস বলছে, জাজ বলছে যে না না, এরকম নিয়ম নেই, ওই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা না থাকলে এটা করা যায় না। তখন আমার যিনি মানে আমি যার হয়ে সাক্ষী থেকে, তিনি হচ্ছেন একজন আইপিএস, তিনি কিন্তু লয়ার নন। তিনি বলছেন আইন আছে, বলছেন আইন তো নেই, বলছেন আইন আছে, এক্ষুনি দেখাবো। তখন উনি বোঝেন সত্যি তো আইন আছে, যত জাজ আইন বোঝেন না। আমলোক বলছে, তাকে শিক্ষা দিচ্ছে, জাজ হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? আজকে খবর বলছে, আজকে সকালে খবর। অর্থাৎ জাজ পরে আমি দেখলাম ওই অর্ডারটা, ওই আইনটা 309 ধারায় রয়েছে, যে যদি বারে বারে করে ওই মানে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পক্ষ যদি না আসে, তাহলে সাক্ষী, বাদী পক্ষের সাক্ষী, সেই সাক্ষী জাজের কাছে দিয়ে চলে যাবে, তা সে বারবার আসবে না, তার দায় পড়ে যেন বারবার আসে। অর্থাৎ জাস্টিস নিজে জানে না, জাজ জানে না। ফলে ওই জাজ ফাজগুলো আমাকে আর বলবেন না, আমি তাদের সম্মান দিয়েই বলছি। এবার প্রশ্ন হচ্ছে, টোটাল ব্যবস্থাটাই কলাপস, সর্বনাশ হয়ে গেছে। আপনি ডিএ মামলা বলুন, ডিএ মামলা কিভাবে ঝুলে যাচ্ছে না, অত্যন্ত দুঃখের, লজ্জার, যন্ত্রণা। মানুষ শুধু দেরি করে যাবে। 2012 সালের, আমি যেটা বলছি 2012 সালের কমপ্লেন, 2012 সাল থেকে এখন চলছে, এখনো ন্যায় পাইনি। 2012 থেকে 2024, আজকে 25। আমি পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্টকে বলেছি, মাননীয় সুপ্রিম কোর্টকে, মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। একটা ফয়সালা করুন। 26,000 মানুষ, তাদের মধ্যে যারা সৎ, তাদের দিকটা ভেবে দেখুন। তারা যে স্কুলে হয়তো পড়াতে যাচ্ছে তারা, কিন্তু তাদের ছাত্র, তাদের শিক্ষক, তাদের পাড়ার লোক, তাদের পরিবারের লোক, তারা জানছে এ চোর হলেও হতে পারে, এটা কাঁকর হলেও হতে পারে। কত অসম্মান নয়? তাদের মর্যাদা ফিরিয়ে দেবেন না? তাদেরকে যে এই সীমাহীন টেনশন রেখেছেন। কিছুদিন আগে গান্ধীমতী পাদদেশে বসা প্রশান্ত বলে একজন মারা গেল না? চিন্তায় চিন্তার মধ্যে কতজন তো হার্ট অ্যাটাক করে মারা যাবে, চাকরি করতে করতে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই অসম্মান যারা করলো, এই পরিস্থিতি যারা তৈরি করলো, আসলে তাদের তো শাস্তি পেতে হবে। এদের চাকরিকে সুরক্ষিত করা হোক, সেভাবে করা হোক, যেখানে আইনের ফাঁকা যায় সেখানে করা হোক। আর যারা এই পাপটা করেছে তাদের যাবজ্জীবন করা হোক। হ্যাঁ, যত বড় নেতা হোক আর মাথা হোক, সে যত বড় কেউ কেটা হোক, এইটা হচ্ছে আমার বক্তব্য। এটা করতে হবে দ্রুত, সময় বেঁধে দিয়ে, সুপ্রিম কোর্টকে সময়সীমা বেঁধে দিতে হবে। এর ফয়সালা করতে হবে 1-2 মাসের মধ্যে, সময়সীমা বেঁধে দিয়ে, একদম নির্দিষ্ট করে। নাহলে শিক্ষায়, নৈতিকতায়, মানবতায়, শিক্ষাঙ্গনে পচন ধরবেই ধরবে। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। রাজ্য জুড়ে যে ঘটনা এখন চলছে এবং যে ঘটনার জের, আহ, ইতিমধ্যেই বেশ কিছু মানুষ জেরে একজন প্রাণ হারিয়েছেন, 20 স্যালাইন কাণ্ড। আমি এই প্রসঙ্গে বলবো, ওটির পরেও যে প্রসূতি যিনি
আর বেঁচে নেই ইতিমধ্যেই। সেই প্রসূতির কথা উল্লেখ করে ওটির পরেও প্রসূতি দীর্ঘক্ষণ বেঁচেছিলেন, কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়র চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয়েছে ওই মহিলাকে, তারপরেও কেন গ্রেফতার করা হবে না অভিযুক্ত চিকিৎসকদের, প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবং অন্যদিকে তিনি আরো বলছেন যে যাদের সিনিয়রদের অপারেশন করার প্রক্রিয়া দাঁড়িয়ে দেখে শেখার সময় শেখার কথা, তারাই করেছেন অপারেশন, কিন্তু এত বিশদে সব ঘটনা সরকারের পক্ষে কিভাবে দেখা বা পর্যবেক্ষণ করা সম্ভব? সম্ভব করতে হবে না, তো সম্ভব করতে হবে না। দুটো রাস্তা, যদি এইটা হয়ে থাকে যে সিনিয়র শিক্ষক ঘুমোচ্ছিলেন, এই সিনিয়র ডাক্তার ঘুমোচ্ছিলেন, তাকে এক্ষুনি জেলের মধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা, তা সব সিজ করে দিতে হবে, তার সম্পত্তি গোটা সিজ করে ওই যে পরিবারের প্রসূতি মারা গেছে তাদের গোটা পরিবারকে দিয়ে দিতে হবে। 2-4 কোটি টাকার সম্পত্তি যা তার আছে, স্থাবর অস্থাবর যা আছে সবটা নিলাম করে দিতে হবে। শুধু ও জেলে গেলে কিন্তু ওই ওই পরিবার ন্যায় পেল না। যে পরিবারের মানে বধূ মারা গেছে সেই পরিবারকে কয়েক লাখ নয়, কয়েক কোটি, কি বললাম, কয়েক কোটি। কিন্তু আমি একটা অন্য কথা বলছি, একটা পরিবারের ওই মামুনি বলে একজন মারা গেছে, তার সাথে আরো 2-3 জন ক্ষতিগ্রস্ত মৃত্যুর সাথে লড়ছে। আমি এই 3-4 জনের কথা বলছি না, এইরকম ভাবে প্রসূতি মারা গেছে বা অন্যরা এই জাল স্যালাইনের জন্য মারা গেছে, সংখ্যাটা কয়েকশো হতে পারে, যে খবর আমাদের কাছে নেই, কয়েকশো হতে পারে। আমরা 2-3টের গল্পে যাচ্ছি না, কয়েকশো। আমি পরিষ্কার বলছি, পরিষ্কার হতে হবে ওই স্যালাইনটা বিষ স্যালাইন কিনা, ছবি তুলে শ্বেতপত্র প্রকাশ করে বলতে হবে, অন্ধকারে রাখলে হবে না। কিন্তু হয় ডাক্তার গাফলতি করেছে, অজস্র ডাক্তার গাফলতি করছে, তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। মানুষ মৃত্যুর জন্য দায়ী, একটা মানুষের মৃত্যুর জন্য যদি কোনো ডাক্তার দায়ী হয়, আইনটা এমন করতে হবে যাতে করে ওই ডাক্তারও ফাঁসি হয়। এটা মৃত্যু, ওটা মৃত্যু, দুটো মৃত্যু সমান, মৃত্যু হয়। 1-2বার এই কঠিন পদক্ষেপ বলে সব ডাক্তাররা সমঝে যাবে। কুণাল ঘোষ যেটা বলতে চাইছে যে ডাক্তারদের দোষ, তাই তো? সেকেন্ডটা যদি হয়, এত লোক মিথ্যে বলছে। কর্ণাটক বলেছে ওই স্যালাইন জাল, জাল তৈরি স্যালাইনটা কোথায় হয়েছে, বিষাক্ত স্যালাইনটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকারা শেষে মুকুল বলে একজন যোগদান করেছিল, তার সাথে প্রভাবশালী সম্পর্ক আছে। সেই 5জন না 4জন মালিক যারা শেয়ারে এই সংগঠনটা করেছে, তাদের প্রত্যেকেই ইতিমধ্যে জেলে আছে কি, উত্তর দিন। জেলে নেই? খুব ঠান্ডা মাথা বুঝুন, যেখানে বারণ করা সত্ত্বেও ওই জাল স্যালাইন সাপ্লাই হয়েছে, আর হসপিটাল জাল সাপ্লাইটা গরিব মানুষের গায়ে পুশ করেছে, তাই তো? তাহলে হসপিটাল কর্তৃপক্ষ যারা এই জাল স্যালাইনকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রয়োগ করতে দিয়েছে, তারা সুপার থেকে আরম্ভ করে প্রত্যেকে এখন কোথায় থাকার কথা? এই শীতকালে আজকের দিনে, আজকের তারিখে লকারের মধ্যে আছে, নেই। তারপরে ওই যে সংস্থা এই জালটা করেছে, তাদের 5জন যে কোটিপতি, সেই 5টা কোটিপতি এখন জেলে আছে, নেই। আর মাহাতোরা আর নাইয়ারা কি করছে? ওই যারা কুণাল ঘোষ তো বলেছেন আরজি করের আন্দোলন থেকে মুখ ঘোরাতেই এর পেছনে দায়ী আরজি করের আন্দোলনকারীরা। আমাকে একটু বলতে দাও, নাইয়া যে এমএস হয়নি তারপরে নিজের সার্টিফিকেট লিখেছে আমি এমএস, এমবিবিএস এমএস, ও জাল। ওকে কি অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। যারা ওই ময়নাতদন্ত যে যে জুনিয়র ডাক্তার সই করেছে, সে কি অ্যারেস্ট হয়েছে? হয়নি। যে ডাক্তাররা ওই দেয়াল ভাঙার জন্য পারমিশন দিয়েছিল, সে কি অ্যারেস্ট হয়েছে? হয়নি। যে 5জন ডাক্তার নেই, জুনিয়র ডাক্তার নেই, মৃত্যুর শেষ মুহূর্তে ছিল এবং পরস্পর বিরোধী মন্তব্য করেছে, ওই 5জনকে কি গ্রেপ্তার করে র্যাডারে আনা হয়েছে? হয়নি। খুব ঠান্ডা মাথায় বুঝুন। এখন এখন যে গরিব মানুষ মরে গেল, আসলে তো রোগী, ডাক্তার আগে না, আগে রোগী, রোগীর জন্য ডাক্তার, ডাক্তারের জন্য রোগী না, ক্লিয়ার? সেই রোগীকে যখন জাল স্যালাইন দেওয়া হয়েছে, ওই জাল কাজটা হতো কোথায়? সন্দীপ ঘোষরা করতো আরজি করে। এটা কে বলে? শান্তনুরা। সে এখন পার্টিতে নেই, তাকে বের করে দিয়েছে, পার্টিতে নেই না, পদে নেই, বের করে দিয়েছে। এবং সেই সন্দীপ ঘোষরা কিন্তু ছাড়া পেয়ে গেছে। সে জাল বর্জ্য পদার্থ তৈরি করে ওগুলোকে ইউজ করতো, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দায়িত্ব সহকারে বিক্রি করতো, হাত পা কিডনি ফিডনি, কি সুন্দর ভালো বেচা বিক্রি না, ওগুলো বাংলাদেশে পাঠাতো। তারপরে ইঞ্জেকশন যেগুলো নষ্ট হয়ে গেছে, ইউজ ইঞ্জেকশন, সিরিঞ্জ, ওগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন না কি করে, মানে অসমাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে লোক মারা যায়, ভালো করতো। আরো হাজার হাজার দুর্নীতির কাজ। আর সঞ্জয় ভালো কাজ করতো, সে একটাই ভালো কাজ যখন করতো, ডেড বডিকে, মহিলার ডেড বডিকে রেপ করা, এটা ভালো কাজ। যে কাজটা সঞ্জয় শেষ দিনও করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার প্রশ্ন, সেই মাহাতো দেখা যাকে টিভি চ্যানেল বিখ্যাত করে দিয়েছে, টিভি চ্যানেল 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ওদের দিয়ে বকিয়েছে, বকিয়ে ওরা এখন সৌরভ সচিনের চেয়ে বিখ্যাত।
সেই সৌরভ মাহাতো, সেই সচিন নাইয়ারা, তারা এই ইস্যুতে ওই স্বাস্থ্য ভবনের সামনে বা নবান্নর সামনে অথবা মেদিনীপুর হসপিটালের কাছে কি অনশন করছে কি বলুন, ওদের গ্রেপ্তারের দাবিতে? বলুন, উত্তর দিন। না করছে না, তাহলে এরা হলো কালপিট। কাকে আগে জনগণের ঘৃণা করা উচিত? এই লোকদের ঘৃণা করা উচিত, যারা একটা ইস্যুতে হই হই করে পয়সা করে ইনকাম করেছে, প্রচুর দান পেয়েছে। ভালো করে শুনুন, টাকার হিসেব দিক। আমি বলছি, আমার কথা শুনতে হবে। ওই এই যে মামনি মারা গেছে, একজন মরে যায়নি, আমার দৃঢ় বিশ্বাস শত শত জন মারা গেছে এই জাল স্যালাইন, একজন নয়। আমি মাহাতোদের আবারও বলছি, আপনাদের এই আন্দোলনের জন্য কোনো শাস্তি কারো হয়নি, কোনো লাভ হয়নি, কোনো সুরা হয়নি, বরং আপনাদের এই আন্দোলনের জন্য তিলোত্তমা যে ন্যূনতম ন্যায় পাওয়ার কথা, ওটা পাইনি। আমি উল্টো বলছি, আপনাদের কিচ্ছু পাইনি। সঞ্জয়ের কিছু করেনি, সে শেষ মুহূর্তে ফিনিশিং রাখ দিয়েছিল ডেড বডির উপরে, যেটা করে, এর বাইরে কিছু করেনি। আমার প্রশ্ন, আপনাদের এই আন্দোলনের জন্য জনসংখ্যা ভোটকে দিয়েছেন, জনসাধারণ রাস্তায় পড়েছিল, 1,00,000 লোকের ট্রিটমেন্ট হয়নি। কত? আউটডোরে প্রায় 1,00,000। সরকার বলছে 80-90 জন মারা গেছে বিনা চিকিৎসায়, কারো এনজিওগ্রাম হয়নি, কারো চোখ অপারেশন হয়নি, অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা যে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য লড়াই করেছে বলে দাবি করলেন, আজকে জাল স্যালাইনের ইস্যুতে, যেটা আরো ভয়ঙ্কর, আমি বলছি তিলোত্তমা ঘটনা হচ্ছে বড় ভয়ঙ্কর, আমি বলছি না, কারণ নীরবে নিভৃতে গরিব মানুষকে মারার ব্যাপারে যেটা ধরা গেল, এগুলো তো ধরা গেল না। রাজীব বিশ্বাসও আমার চোখে যা, সেও আত্মহত্যা নয়, ওটাকেও মেরে দেওয়া হয়েছিল ওই আরজিকর রাজীব বিশ্বাস, যেটা নাকি আন্দোলনকারী, পুরুষ মূল্য আন্দোলন বলেনি। আমি পরিষ্কার করে বলছি, আপনারা যদি এই ইস্যুতে অনশন না করেন, যা পয়সা করি আপনাদের কাছে আছে, ওটা অনেক টাকা আছে, আপনারা অনশন করুন, না খেয়ে থাকুন, 2-4 জন মারা যান না, অনেক আনন্দ পেয়েছেন, অনেক নাচা গানা, তোমার মাথায় উপরও অনেক হয়েছে। আমি নাইয়াদের আর মাহাতোদের বলছি, জুনিয়র ডাক্তারদের বলছি, আরজি করের ঘটনায় মূল অপরাধী আমার বিশ্বাস জুনিয়র ডাক্তাররা পাপ কর্ম করেছে। আপনারা জুনিয়র ডাক্তার মাথায় উকুনক জীবনে বলেননি, আপনি পুলিশ কাকুদের মাথায় উকুনক বলেছিলেন। এখন বলুন, যারা এই জাল স্যালাইন তৈরি করে লোককে মেরেছে, সেই নেতা, সেই মাথা, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে হেড অফিস, সেই যে কারখানা, ওখানে গিয়ে ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করে 2 জন দেহত্যাগ করুন। আপনারা পদত্যাগ করার আগে দেহত্যাগ করুন, এটা হচ্ছে আমার অ্যাপিল। পশ্চিমবঙ্গবাসীকে বলি, আপনারা যদি আন্দোলন করতে না পারেন, নষ্টামি করবেন না, ভণ্ডামি করবেন না, সমাজসেবী সাজবেন না। নায়িকাদের বলি, আপনাদের কি ঘুম ভেঙেছে? লিপস্টিকটা কম পড়েছে নাকি? মোমবাতি কি কম পড়েছে? একটু রাস্তায় নামুন না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে ঠিক করার জন্য জনগণের, আম পাবলিকের এই কাজটা করতে হবে। ওই তৃণমূল স্তরে যাতে করে মানুষ বাঁচে। একটা ইস্যুতে পাগলামি করার ফল যে ভালো হয় না, তিলোত্তমানি আন্দোলনটা তার প্রমাণ। কিছু লোকের টিআরপি, কিছু লোকের ধান্দাবাজি করার সুযোগ করে দিয়েছে বাংলার জনগণ। যদি বাংলার তারা যদি দাবি করে যে আমরা ধান্দাবাজি করিনি, আমরা মহৎ, তাহলে আমি পরিষ্কার বলছি, এই জাল স্যালাইন ইস্যুতে আপনারা অনশন করে অস্থির করে দিন গোটা পশ্চিম। ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই জাল স্যালাইন কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে তিনি মুখ খুলেছেন। তিনি বলছেন যে রাজ্য সরকার 13 বছর ধরে কাজ করছে। কে বলেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে? দেখুন কত মেডিকেল কলেজ হয়েছে, স্বাস্থ্য সাথীর সুবিধা মানুষ কতটা পাচ্ছে। রাজ্য তার অবস্থান স্পষ্ট করেছে সব সময়, তদন্ত চলছে, কারো গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলের কাউকে ফাঁসাতে হবে এমন তদন্ত যাতে না হয়, তিনি বলছেন। কি বলবেন? ভালো তো, তাহলে বলি, অভিষেক বাবু ভালো আছেন তো? খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন তো? শরীরের দিকে নজর রাখবেন। হ্যাঁ, আপনার ডায়মন্ড হারবারে তো স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার আন্ডারে, তো ওখানে সেবাশ্রম না কি এটা করেছে না? কয়েকশো ডাক্তারকে কলকাতা থেকে নিয়ে গেছে, আর কয়েক কোটি টাকা খরচা করে ওখানে স্বাস্থ্য শিবির করেছে না? যদি স্বাস্থ্য পরিষেবা এত ভালোই হবে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা, ওখানে সেবাশ্রম না কি একটা নাম দিয়েছে আর কি, আমার নাম মনে থাকছে না, সেগুলো গুরুত্ব দিতে হবে। এটা করার কি দরকার ছিল? খুব জরুরি ছিল? আপনার কেন্দ্রে হবে, অন্য কেন্দ্রে হবে না, পাগলামিটা ছাড়ুন না। আমরা ভালো নেই, যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে হঠাৎ করে দেখুন না, দেখুন ডাক্তার নেই, সামান্য একটা ক্যালপল পর্যন্ত ওষুধ পর্যন্ত নেই। দেখুন, খোঁজ দেখুন, যান না আদিবাসী অঞ্চলে। আমি গিয়েছিলাম, আমি দুর্গাপুরে আদিবাসী অঞ্চলে গিয়েছিলাম, স্বাস্থ্য গ্রামীণ হসপিটাল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ফাঁকা, কিচ্ছু নেই। গরিব লোক মরবে না? ইস, গরিব হয়েছিস কেন রে? মরতো না, অন্তজ প্রান্তিক গরিব খেতে পায় না,
তোরা কেন বাকিগুলো হতে পারিস? জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারে, পয়সা চুরি কর, চারিদিকে চুরি করে ধনী হয়ে যায়, তাহলে তোদের শাস্তি আর পাবে এখন না। ধন্যবাদ।